জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকুল। আমাদের আজকের রাজনীতিতে সাথে আছেন বিএনপি দলীয় সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আমাদের সঙ্গে আছেন সাংবাদিক আনিস আলমগীর, সাথে আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাদ্দাম হোসেন, তিনি জাতীয় নাগরিক কমিটির শিক্ষা ও গবেষণা সেলেরও সদস্য। আমাদের সঙ্গে খুব দ্রুতই যুক্ত হবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। জনাব সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, আর কিছুতে না হলেও বায়ু দূষণে আমরা তো এবারও ফার্স্ট। ঢাকাবাসীকে মাস্ক পরতে বলা হয়েছে, ঘরের জানালা বন্ধ রাখার কথাও বলা হয়েছে, খোলা জায়গায় ব্যায়াম করতেও নিষেধ করা হয়েছে। একদিক থেকে মনে হয় ভালোই হয়েছে, কারণ এমনিতেই দেশের আইন শৃঙ্খলার যে অবস্থা, ঘরের দরজা জানালা এমনিতেও বন্ধ করে রাখার মতোই অবস্থা, কিন্তু বন্ধ করে রাখলেও যে মানুষ ভালো থাকবে সেই নিশ্চয়তাও কি আছে কিনা। কেননা আজকে এই যে কিছুক্ষণ আগের খবর, আসলে নিজ বাড়িতে ডাকাতের হামলায় অভিনয় শিল্পী আজিজুর রহমান আজাদ আহত, তার পায়ে গুলি লেগেছে। দেশের মানুষ কেমন নিরাপদে আছে, আপনি কি দেখেন? দেশের মানুষ অনিশ্চয়তা এবং নিরাপত্তাহীনতায় ব্যাপকভাবে ভুগছে। বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক অবনতি এবং দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি। তাছাড়া এই যে দূষণ বলছেন, বায়ু দূষণ, এই বায়ু দূষণে দেখেন ঢাকা শহরের ট্রাফিক একটা গাড়ি আটকায় পয়সা খাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদের এই যে বিআরটি আছে এবং ট্রাফিক আছে, যে পরিমাণ কালো ধোঁয়া, এক একটা সিএনজি বলেন, বড় বড় বাস বলেন, যে যানগুলো রাস্তাঘাটে চলাচল করছে, কালো ধোঁয়াতে যখন আকাশ কালো হয়ে যাচ্ছে, আশপাশ কালো হয়ে যাচ্ছে, ঠিক মনে হচ্ছে বোমা বিস্ফোরণের মতো একটা দূষিত অবস্থা। সেইটা নিয়ে দেখেন কোনো জরিমানা নাই, কোনো জবাবদিহিতা নাই, এবং সাথে সাথে যে একটা বাধ্যতামূলক কোনো কিছু, সেটারও কোনো কিছু নাই। স্বাভাবিক কারণে দূষণ হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যদি না থাকে, দূষণকে যদি আমরা বাধা দিতে না পারি, উন্মুক্ত করে দিই দূষণকে, তার দূষণ তো দুদিন পর তো ঘরেও আপনি নিরাপদ থাকবেন না। কারণ আমি তো দেখি যে একটা জানলা যদি খুলে রাখি তো সাদা ফ্যানটা 10 দিনে কালো কুচকুচা হয়ে যায়, কিন্তু জানলা যদি বন্ধ করে রাখি 10 দিনের জায়গায় 15 দিনে কালো কুচকুচা হয়। এই হচ্ছে পরিস্থিতি। তো বাংলাদেশের সার্বিক দিক থেকেই খুবই খারাপ এবং খুব নাজুক একটা পরিস্থিতি আছে, অভিভাবকহীন অবস্থায় আছে। সরকার আছে কি না এটা কোনোভাবেই আমরা কেউ বুঝতে পারছি না, এবং সরকারের নড়াচড়া গতিবিধি এত মন্থর, এত স্থির যে জনজীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ চলাচল, সিদ্ধান্ত গ্রহণ কিংবা হচ্ছে এদের ক্রিয়াকর্ম সচল না, এবং জনগণের সাথে তাল মিলিয়ে চলার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখন এই অবস্থাতে নাই। জি, আপনি বলছেন যে দেশের মানুষ খুব একটা ভালো অবস্থায় নেই, অভিভাবকহীন, কিন্তু এই যে অস্থিরতা, এই যে আইন শৃঙ্খলা নিয়ে মানুষের কষ্টের কারণ, আপনাদের অবদান আছে কিনা? কেন একটু দু একটা উদাহরণ দিই। গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজারে রামদা নিয়ে মহড়া দিয়ে প্রকাশ্যে চাঁদা তোলার নেতৃত্ব দেয়া ও নিয়মিত চাঁদা তোলার ঘোষণা দেয় উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি এখন থেকে বাজার নিয়ন্ত্রণ করবে বলে প্রকাশ্যে ঘোষণাও দেন। এ ঘটনা 2 ঘন্টার মধ্যে যদিও তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু সারা দেশ থেকে কিন্তু এইরকম খবর আসছেই। যারা এসব করে তাদের অনেক ক্ষেত্রে আপনাদের দলের সাথে তারা যুক্ত করে না কোনোভাবে, সেরকম পরিচয় আমাদের উঠে আসছে। দলেরগুলা পত্রিকা যেভাবে ফলাও করে প্রচারটা করে, আমি যেমন আমার চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এই যে আজহারী সাহেবের আগমন উপলক্ষে 1 মাস যাবৎ এমন কোনো বাড়ি নাই যে ঘর নাই, বাধ্যতামূলক বাড়িতে যে টাকা এবং চাঁদা আদায়, ইভেন ধরেন মুষ্টির চাল পর্যন্ত দিতে বাধ্য করছে। ব্যবসা প্রতিষ্ঠান তো বাদই আছে, সেগুলো তো নিছেই, কিন্তু মানুষের ডোর টু ডোর, বাড়ি বাড়ি যাওয়া। তারপরে আপনি ইউটিউব সার্চ দিলে দেখবেন যে যখন বক্তৃতা রাখার জন্য উনি আসছেন, কি উপস্থিত হয়েছেন, একবারে মাইকে বলতেছে আমাদের ভলেন্টিয়ার্সরা ব্যাগ হাতে নিয়ে দাঁড়ায় আছে, ওনাদেরকে দান করুন, দিতে থাকেন। তো জামাত ইসলাম তো রাজনৈতিক সংগঠন, জামাত ইসলাম তো নির্বাচন করে, তো তাহলে জামাত ইসলামের এই যে ডোর টু ডোর চাঁদাবাজি, এগুলো নিয়ে কোনো পত্র পত্রিকায় কোথাও কিন্তু দেখবেন আলোচনার ভিতর নাই। চাঁদাবাজ জিনিসটা এবং চাঁদাবাজি করাটা ব্যক্তি হিসেবে আমরা কেউ কিন্তু পছন্দ করি না, এবং চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র হোক, সমাজ হোক,
এবং দল হোক, এটাই কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশা। কিন্তু দেখেন যে তাদের ওইটা চাঁদাবাজি না, এই যে ওয়াজ নসিহত সব কিছু ওপেন চাঁদা চাচ্ছে, ওপেন চাচ্ছে। লাউ থেকে, হাঁসের ডিম থেকে, মুরগির ডিম থেকে, বাড়িতে রান্না থেকে সব কিছু মানুষকে দিতে বাধ্য করা হচ্ছে। কিন্তু সেটা নিয়ে এলাকার সবাই জানে, সব সাংবাদিক জানে, সব পত্রপত্রিকা জানে, কিন্তু দেখেন লেখালেখি নাই। দেখেন শেখ হাসিনা ওয়াজের যখন 15 বছর জগদ্দল পাথরের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, স্কুলের বাচ্চাদের বাধ্যতামূলকভাবে তার মিটিংয়ে যেতে বাধ্য করা হতো। এইটা নিয়ে আমরা অনেক সমালোচনা করছি। জামাত ইসলামের যেখানে মিটিং দেখবেন সেই বিভাগের যতগুলা থানা, উপজেলা এবং জেলা আছে, মাদ্রাসা যতটি আছে, বাধ্যতামূলক মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে তারা তাদের মিটিংয়ে নিয়ে যাচ্ছে। তার এইখানেই তো একটা সংস্কারের প্রয়োজন আছে। এবং স্কুলের ছাত্রছাত্রীদেরকে নিলে যদি সেইটা অনিয়ম হয়ে থাকে, খারাপ কিছু হয়, কমলমতি ছাত্রদের লেখাপড়া বাদ দিয়ে ওইভাবে বাধ্যতামূলক সরকারি দলের রাজনীতিতে প্রোগ্রামে নিয়ে যাওয়া, ঠিক মাদ্রাসার ছাত্রদেরকে বাধ্যতামূলকভাবে জামাত ইসলামের মিটিংয়ে নিয়ে যাওয়াটা, এটাও তো ধরেন একটা আইনসম্মত কাজ নয়। এবং ওই 12, 13, 9 বছরের বাচ্চারা রাজনীতির বোঝেটা কি? এই যে ধর্মের নাম দিয়ে, কোরআনের নাম দিয়ে মোটিভেশন করে, ধর্মকে অপব্যবহার করে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ধর্মকে যে অপব্যবহার করছে, এইটাও তো প্রতিরোধের একটা ব্যবস্থা এবং সংস্কারের ভিতরে এগুলো স্পষ্ট থাকা উচিত। আমরা যে বিষয়গুলোতে সংস্কার চাই, আমরা চাঁদামুক্ত বাংলাদেশ চাই না, আমরা দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত বাংলাদেশ চাই। আমরা পেশি শক্তির বলে কোনো নির্বাচন চাই না। তাহলে পেশি শক্তি বলে কোনো নির্বাচন যেখানে চাই না, আজকে প্রথম আলো পড়ে তো আমি অবাক হয়ে গেলাম। তারা বলছে মেয়র, উপজেলা এগুলো সংরক্ষিত হবে, কমিশনাররা, ইউনিয়ন পরিষদের মেম্বাররা এদেরকে নির্বাচিত করবে, আর জেলা পরিষদ ওপেন ভোটে হবে। যে নির্বাচনের জন্য, যে সুস্থ নির্বাচনের জন্য, মানুষের ভোটের অধিকার প্রয়োগের জন্য 15টা বছর আন্দোলন করে গুণ, খুন, অপহরণ, এত কিছু প্রসঙ্গে আমরা আসছি। আজকে পত্রিকার শিরোনাম কেন হবে? আর সরকার এই ধরনের সিদ্ধান্তই বা ভোটের প্রসঙ্গে আমরা আসছি নিশ্চয়ই। আশরাফি পাপি, আমরা কথা বলবো আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়টা একটু। সাদ্দাম হোসেন, আপনার কাছ থেকেও জানতে চাই, আপনারা যখন পদ পদবি নিয়ে কারাকারি করছেন তখন ব্র্যাক, বিশ্ববিদ্যালয়, ইউল্যাব, জগন্নাথ সহ ইডেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা নিরাপত্তা আন্দোলন করছেন। তারা প্রতিবাদে বলছেন, দেশ জুড়ে বেড়ে যাওয়া ছিনতাই, ধারালো অস্ত্রের হামলা, ধর্ষণ ও ডাকাতি বেড়ে গেছে। রাস্তায় বের হওয়া, গণপরিবহনে যাতায়াত করা, এমনকি দিনের আলোতেও কেউ নিরাপদ নয়। তারা প্রতিবাদ করেছেন আজকে দিনব্যাপী। নাগরিক কমিটির ব্যানারে আসলে তেমন কিছু দেখলাম না, আমার চোখে পড়েনি, নাকি আসলে আপনাদের এসব নিয়ে খুব একটা সময় নেই, নতুন দল করছেন? জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শক শ্রোতাদের। সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা পরিস্থিতির যেই অবনতি ঘটেছে, এটাকে অস্বীকার আমি করব না। এই ধরনের হিপোক্রেসি অন্তত নতুন রাজনৈতিক বন্দোবস্ততে আমরা রাখতে চাই না। তো আমরা আসলে স্পষ্টভাবেই বলতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং এই অবনতিকে উন্নতির দিকে নিয়ে যেতে যা যা করণীয় সরকারের পক্ষ থেকে কিন্তু সেটা করা হচ্ছে। আপনি দেখেন, সম্প্রতি ডেভিল হান্টের মতো একটা উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশ সহ সকল প্রকার আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধির জন্য কিন্তু ক্রমান্বয়ে চেষ্টা চলছে। পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে ট্রেন আপ করা হচ্ছে, যাতে করে তারা বিগত ফ্যাসিস্ট সরকারের আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে যেই রোল প্লে করেছে, সেই রোল থেকে তারা বের হয়ে আসে। অর্থাৎ অযাচিতভাবে অত্যধিক বল প্রয়োগ বা অস্ত্রের ব্যবহার ছাড়াও যে সুষ্ঠুভাবে আন্দোলন দমানো যায়, এইরকম বিভিন্ন ট্রেনিং কিন্তু তাদেরকে দেয়া হচ্ছে। এবং এর মাধ্যমে আপনি দেখেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছু কিছু জায়গায় কিন্তু উন্নতি অলরেডি হয়েছে। পুলিশ বিগত সরকারের আমলে পুলিশ আন্দোলনগুলোকে কিভাবে দমন করতো, আর কয়টা আন্দোলনকে দমন করেছে, আর বর্তমান সরকার আন্দোলনগুলোকে কিভাবে সমাধান দিচ্ছে বা আন্দোলনগুলোকে কিভাবে প্রশমিত করছে, আপনি যদি এটা খেয়াল করেন তাহলে দেখবেন যে পুলিশের উন্নতি বা আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে উন্নতি হচ্ছে কিনা। তবে এটা আমরা সবাই আমার মনে হয় এক বাক্যে মেনে নিব যে এই আইন শৃঙ্খলা বাহিনী তো গত 15-15.5 বছরের তৈরি করে যাওয়া আইন শৃঙ্খলা বাহিনীরই একটা প্রতিচ্ছবি, তাই নয় কি? এই আইন শৃঙ্খলা বাহিনীকে কি গত 15.5 বছর যে আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করে রাখা হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে, সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা কি 6 মাসের মধ্যে পরিবর্তন করে ফেলতে পারবো কিনা? 6 মাস সময়ে কি আমার প্রত্যেকটা থানার যেই এসআই রয়েছে, প্রত্যেকটা জোনের যেই এসপি, ওসি এরা রয়েছে, তাদেরকে কি পরিবর্তন করে ফেলতে পারবো কিনা? ওভারনাইট এই ম্যান পাওয়ারগুলোকে আমি ডেভেলপ করতে পারবো কিনা? যদি না পারি তাহলে অবশ্যই আমাকে
তাদেরকে দিয়ে কিভাবে কার্যটা সাধন করে নিতে হবে সেই প্রচেষ্টাটা করতে হবে, সেই প্রচেষ্টাটা সর্বোত্তমভাবে কিন্তু এই সরকার করে যাচ্ছে। আপনি দেখবেন এবং এই সরকার যে সেটা এই সরকারের চেষ্টার ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি, যতটুকু উন্নতি ঘটেছে, যতটুকু অবনতি ঘটতে পারতো, সেই জায়গায় যেন একটা বিপ্লবের পরে, একটা গণঅভ্যুত্থানের পরে একটা দেশের যেই ম্যাসি সিচুয়েশন থাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির, সেই সিচুয়েশনগুলো কিন্তু হয় নাই। আপনি দেখেন চট্টগ্রামে একজন আইনজীবী হত্যাকাণ্ডের পরে যেরকম একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হতে পারতো, সেই দাঙ্গা কিন্তু তৈরি হয়নি বাংলাদেশে। এটা কি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষণ নয়? এটা কি সরকারের সফলতার একটা বহিঃপ্রকাশ বা চিহ্ন নয়? আপনি দেখেন সরকার আসলে শুধুমাত্র আইনশৃঙ্খলা পরিস্থিতির ট্যাকেল দেওয়ার জন্যই কিন্তু চেষ্টা করে যাচ্ছে না। এই সরকার বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে একেবারে ভেঙে পড়া অর্থনীতি পুনরুদ্ধারের ক্রমান্বয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সেই চেষ্টায় বিশ্বের বিভিন্ন অর্থনৈতিক শক্তি, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, চীন, IDB, ADB সহ সকল আন্তর্জাতিক শক্তি কিন্তু এই সরকারের অর্থাৎ ডক্টর ইউনূসের সাথে এসে দাঁড়িয়েছে, এবং তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা ভেঙে পড়া অর্থনীতিকে ক্রমান্বয়ে পুনরুদ্ধার করতে সচেষ্ট হচ্ছি। আপনি দেখেন দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতির কথা পাপিয়াপা মানে অসত্য একটা স্টেটমেন্ট দিলেন যে দ্রব্যমূল্যের ব্যাপক ঊর্ধ্বগতি হয়েছে। পাপিয়াপাকে আমি জিজ্ঞেস করতে চাই, আজকের দ্রব্যমূল্যের যে বাজার, সেই বাজারের আপনি একটা পণ্যের দাম বলেন তো, যে পণ্যের দাম গত 15.5 বছরের চাইতে বেশি আছে। আপনি একটা উদাহরণ দেন তো, গত 15.5 বছর দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি ছিল, যেইভাবে মানুষ গত 1 বছর আগেও সাধারণ মানুষ দুমুঠো ডাল ভাত খাওয়ার কথা চিন্তা করতে পারতেন না, হ্রাস পেতে কষ্ট করতে হইতো, সেই জায়গায় আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কোন জায়গায়? সাদ্দাম হোসেন, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি ঠিক সরকারের পক্ষ থেকে সরকারের কোনো লোক হয়ে কথা বলছেন। আমি আসলে আমি মন্তব্য ভালো কাজগুলোকে অবশ্যই আপনাকে আমি যেটা মনে হচ্ছে আমি সেটা বললাম, মন্তব্য করিনি, বরঞ্চ একটা প্রশ্ন করি। আপনি যখন এভাবে কথা বলছেন, আজকে রাজপথের কথাগুলো আমি একটু তুলে ধরি। একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদগুলো হয়েছে, তাদের কথা আর আপনাদের কথার তফাৎটা আমি একটু তুলে ধরতে চাই। তারা যেটা বলেছেন, রাজু ভাস্কর্যের সামনে বিকালে একদম সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে প্রতিবাদ হয়েছে, তারা নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন। তিতুমির কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে বিচার দাবি করেছেন সাম্প্রতিক ধর্ষণের ঘটনাগুলোকে। ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে খারাপ। ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা বলছে যে এসব নৈরাজ্যে জড়িতদের প্রকাশ্যে বিচারের দাবি জানান, তারা প্রতিবাদ করেছেন। তারা শেষ পর্যন্ত বলেছেন এই শিক্ষার্থীরা 5ই আগস্টে যেমন বিগত সরকারকে নামিয়েছে, প্রয়োজন হলে তারা এই সরকারের বিরুদ্ধেও দাঁড়াবে। তাদের ভাষা আর আপনাদের ভাষা আন্দোলনের পর থেকে কি আলাদা হতে শুরু করলো? আমি মনে করি না। কেন? কারণ আপনি আপনার প্রশ্নের উত্তরে প্রথমেই মেনে নিয়েছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাটাই ছিল স্বাভাবিক ব্যাপার। আইন শৃঙ্খলা পরিস্থিতি ওভারনাইট উন্নতি হয়ে যাওয়াটা একেবারে অস্বাভাবিক। আপনি আমার সাথে মনে হয় একমত পোষণ করবেন। আমার যে ভাইরা আজকে আন্দোলন করছে, আমার যে ভাইরা আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাচ্ছে, আমরা কিন্তু তাদের বিপক্ষে কথা বলছি না। অবশ্যই সরকারের ব্যর্থতা রয়েছে, তাদের পাশে গিয়েও দাঁড়াচ্ছেন না, তাই তো? অবশ্যই দাঁড়াচ্ছি। আপনি দেখেন কুয়েটে যে আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনে কি আমাদের ভাইরা নাই? আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেতৃবৃন্দ কি নাই? অবশ্যই আছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। জি, মানে দেশের যে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আজকে প্রায় অনেকগুলো কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমেছে, সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটির কোনো ব্যানার আমার চোখে পড়েনি। উমামা ফাতেমা আসলে তার কাছে প্রশ্ন করেও নিশ্চয়ই আমি আরেকটু পরিষ্কার হতে পারবো। আনিস আলমগীর, ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি আওয়ামী লীগ আমলের চাইতে খারাপ। নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ দাবি করেছেন তারা বলেছেন রাতে তো নিরাপদ নয়ই, দিনের বেলাতেও এখন কেউ নিরাপদ নয়। দ্বিমত আছে, থাকলে কোন অংশে আছে? আমার এদের সঙ্গে দ্বিমত করার কোনো কারণ নাই, কারণ যেগুলো তারা বলছে সেগুলো ঘটছে। কিন্তু আমার একটা জিনিস অবজারভেশন আছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হলো। অবশ্যই শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পর পুলিশ যেভাবে পালিয়ে থাকা, তাদের যে কাজ করতে না পারা, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেখান থেকে আমাদের উত্তরণ করা কঠিন ছিল। কিন্তু আমি শুধু ওই জায়গায় থেমে নেই। আমি মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্ররা যখন স্বরাষ্ট্র উপদেষ্টা যাকে নিয়োগ দেওয়া হলো তার বিরুদ্ধে নেমে গেল, সেদিন থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির কোনো স্বপ্ন আমি দেখি নাই। কারণ তাদের ইচ্ছে অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রী হতে হবে,
এখনো আবার একই ঘটনা, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের ইচ্ছে অনুযায়ী হতে হবে। এখন যে আন্দোলন করছে তার একটা যুক্তি আছে, কারণ গত 6 মাসে আমরা দেখেছি বা 7 মাসের কাছাকাছি হচ্ছে কি পরিস্থিতিতে গেছে, এবং এই লোক যিনি এখন স্বরাষ্ট্রমন্ত্রী আছেন বা উপদেষ্টা আছেন তার যোগ্যতা কি আমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। কিন্তু একটা যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে জাতিকে উদ্ধার করার জন্য যেই এফোর্টস দেওয়া দরকার ছিল সেটা গত 6 মাস আমরা দেখিনি, এবং তার শুরুটা কেটে দিয়েছিল যে ব্রিগেডিয়ার সাখাওয়াতকে বাদ দিয়ে, এবং তখন বোঝা গেছে যে এদের বিরুদ্ধে কথা বললে তাহলে যে কারো গদি চলে যাবে। তার মানে হচ্ছে সরকার এবং সরকারের বাইরে এরা দুই শক্তিতে কাজ করছিল এবং এমন একটা প্রেশার তৈরি করছিল, তাহলে এই সরকারও ঠিকমতো তার কাজ ঠিকমতো করতে পারছে না, এবং প্রথম বলি হয়েছিলেন উনি। এবং সেখান থেকে আজ পর্যন্ত এই প্রক্রিয়াতে চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। ওনারা বলেন যে, সাদ্দাম বললেন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা অনেক ডেভেলপড। কীভাবে হলো? আপনারা এই শেখ হাসিনার এই পরিস্থিতিকে যদি আপনি তুলনা করেন তাহলে 71-এর কথা চিন্তা করেন। 71-এ কী পরিস্থিতি ছিল? আপনারা যে বঙ্গবন্ধু 3.5 বছর সেটাকে যে সমালোচনা করেন, তাহলে আপনি চিন্তা করে দেখেন যে 71 সালের পরবর্তীতে কী রকম পরিস্থিতি একটা দেশ চলেছে, তাহলে ওই শাসনটাকে যে আপনি সমালোচনা করেন, তাই না? আপনি ওই শাসনে আপনি অর্থনৈতিক অবস্থা কী ছিল? তাহলে সেই পরিস্থিতি থেকে যদি জাতি একটা জায়গায় এসে আজকে বাংলাদেশে 53 বছরে আমরা একটা পর্যায়ে থেকে থাকি, শেখ হাসিনা দুঃশাসনের মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটা ছিল অর্থনীতি ধ্বংস হয়ে যাওয়া, টোটাল লুটপাটের রাজত্ব, সেখান থেকে আমরা বের হয়ে আসতে চেয়েছি, কিন্তু আমরা আসলে পারিনি। আমাদের অর্থনীতি এবং আইন শৃঙ্খলা দুইটাই আগের মতোই আছে, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন অবস্থা তৈরি হয়েছে এখন। আপনি চিন্তায় কথা বলছেন যে উদাহরণ দিল যে বিএনপির লোকজন যেভাবে চাঁদাবাজি করছে। আমি তো চাঁদাবাজি তো খুব বেশি আতঙ্কিত না, কারণ চাঁদাবাজকে আমি জানি, আমার কাছে আসছে, সে আমার কাছে চাচ্ছে, আমি যদি না দিই তখন আমার উপর অ্যাকশন নিচ্ছে। কিন্তু আমি সাধারণ রাস্তা হেঁটে যাচ্ছি, আমাকে কোপ মেরে দিচ্ছে, আমার গাড়ি আক্রমণ করছে, আমার জীবন হুমকির মুখে, সেটা তো এর থেকে 100 গুণ আমার কিসের বিপ্লব আর কিসের কি, যদি আমি নিজে আমার দেশে ঠিকমতো স্বাধীনভাবে হাঁটতে না পারি। আলমগীর, আপনাকে আরেকটা প্রশ্ন করি, তাহলে মনে হয় উত্তরটা আমি আরো স্পষ্টভাবে পাবো। বাবার মৃত্যুর পর হাল ধরেন আরমান হোসেন। 3 দশক ধরে মিরপুর 10 নম্বরে পরিবারটি চালাচ্ছে মামুনি জেনারেল স্টোর। বৃহস্পতিবার ভোরে প্রাইভেট কারে এসে শাটার ভেঙে এসি সহ আশপাশের ওই দোকানটি সহ কয়েকটি দোকানের মালপত্র ও টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। দুর্ধর্ষ এই ঘটনার পর আরমানের ভাষ্য, পাশে বেনারসি পল্লী, গভীর রাত পর্যন্ত লোকে সমাগম, এখানে এমন ঘটনা কল্পনাও করিনি। একই সময় তারা কয়েকটি বাসায় হানা দেয়, ঘরে বাইরে কোথাও নিরাপদ নেই। আরমান যেটা বলেন, এই দোকানের উপর 3টি পরিবার নির্ভরশীল, লুণ্ঠিত মালামাল তো আর ফেরত পাবো না, তবে আর কারো যেন এই ধরনের ভয়ানক ঘটনা না ঘটে বলে তিনি চেয়েছেন, তার দাবি আর কি। ডেভিল হান্টের মধ্যেই অপরাধীরা এভাবে বেপরোয়া। 8664 জন গ্রেফতার হয়েছে। এত ডেভিল বন্দি, তারপরেও অপরাধ কমছে না, কারণটা কি? এটা এই জন্যই, কারণ ডেভিল হান্ট নামে আপনি কি করছেন, এখানে আপনি রাজনৈতিক একটা প্রতিপক্ষকে ধরার চেষ্টায় আছেন। আসলে আপনি অরিজিনাল ডেভিলদের ধরছেন না, আপনি রাজনৈতিক ডেভিলদের ধরছেন, আপনার সাথে যার রাজনৈতিক বিভাজন আছে। ডেভিল বলতে এখানে ডেভিল হান্ট কোন দিন থেকে শুরু হয়েছে আপনি যদি খেয়াল করে দেখেন, সেটা আওয়ামী লীগ যেদিন গাজীপুরে প্রতিরোধ করলো, বা ছাত্রলীগের ছেলেরা, ওরা যে এটা কি বলবো আমি, সোনার সন্তান আমি সেটা বলছি না, কিন্তু প্রতিরোধ, আপনি চিন্তা করবেন যে ডেডলাইনগুলো, সেদিন থেকে এর পরের দিন থেকে ডেভিল হান্ট শুরু হলো। আমি যখন প্রতিরোধ করছি, আমার বাড়ি আক্রমণ করছে, সেই জায়গায় আমাকে গিয়ে যায় ডেভিল হান্টের অ্যাকশানে আমি আবার শিকার। তারপরে সেইখান থেকে যে শুরু হলো, ডেভিল হান্ট এখনো পর্যন্ত নিরপেক্ষভাবে হয়নি বলতে হবে। নিরপেক্ষ যদি হয়ে থাকতো তাহলে এই ডেভিলদের থেকে প্রথম আমাকে শ্যুট করা দরকার ছিনতাইকারীকে। আমি ডেভিল হান্ট করছি আমি রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করার জন্য, সেই কারণে এটা সফল হবে আমি মনে করি না। কারণ আপনি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে যখন কাউকে শেষ করতে দিন, কথা শেষ করুন। আমি যখন রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কাউকে ধরতে যাই, রাষ্ট্র পরিচালনা করতে যাই, আমি যখন আমার রাজনৈতিক ভাষণা চরিতার্থ করার চিন্তা করি, তাহলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে। এখানে সেই জায়গা সেটাই হচ্ছে। এখানে
প্রকৃত চিন্তাইকারী যারা, সে কোন দল করে, সে আওয়ামী লীগ, বিএনপি না রাস্তার টোকায়, আমার তো টোকায় চিন্তাইকারী, এদেরকে আগে 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 ধরার দরকার। সেই মেন্টালিটিতে আমাদের আসতে হবে যে অবশ্যই রাজনৈতিক দুর্বৃত্ত যারা আছে আমি তাদেরকে শায়েস্তা করব, এবং এই দুর্বৃত্তায়নে অবশ্যই শেখ হাসিনার ইন্ধন আছে, সেটাও আমাদেরকে অস্বীকার করা যাবে না। কারণ উনি দেশের বাইরে বসে আছেন, উনার সাঙ্গপাঙ্গদের নিয়ে যা চুরি করার সেগুলো নিয়ে গেছেন, কিন্তু এখানে কিছু আবার ইন্ধন আছে যে যাও তোমরা করো, তো আমি এটারও শিকার হব, আবার আপনি এটা বলবেন যে ওরা করছে, ওদেরকে প্রতিরোধ করার জন্যই তো আপনাকে দায়িত্ব দিয়েছি, আপনি সেই দায়িত্বটা পালন করেন। জানমালের নিরাপত্তার দায়িত্বই তাদের। সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া আজ রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, দেশে আইন শৃঙ্খলা অবনতির মতো ঘটনা সবসময়ই হয়, ভবিষ্যতে যেন না ঘটে সেই চেষ্টা চলছে। তার এই কথায় আসার আলো দেখেন কিনা? এখানে প্রথমে আমি বলে নিই, সাদ্দাম যেভাবে বক্তব্য রাখলো, রীতিমতো সরকারকে ওন করে বক্তৃতা রাখলো, ঠিক মনে হচ্ছে সরকারি দলের অঙ্গ সংগঠনের মতো। আন্দোলন দমন এটা হচ্ছে একটা গণতান্ত্রিক অধিকার হরণ, আর্টিকেল 36, 37, 38, 39-এর লঙ্ঘন। কিন্তু আন্দোলন দমন করাটা অনৈতিকভাবে যেমন একটা অপরাধ এবং সংবিধান লঙ্ঘন, আর আন্দোলন আমি করতে পারছি, মিছিল মিটিং করতে পারছি, তাফসির আর কোরআন সমাবেশ করতে পারছি, কিন্তু চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি আমি ঠেকাতে পারছি না। এখানে কি আমি বলবো যে আমার মিছিলের অধিকারটুকু আছে, আর চুরি ডাকাতি ছিনতাই এগুলো আইন শৃঙ্খলার পরিস্থিতিকে অবনতি নয়? অবশ্যই এগুলো আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি। এইটা গেল প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই যে কদিন আগে দেখলাম যে আন্দোলন করতে যে ছাত্রলীগের হাতে ধর্ষিতা হচ্ছে এক মেয়ে, সে যখন সমন্বয়কদের সাথে যোগাযোগ করছে বলছে অমুক হাসপাতালে যোগাযোগ করো, তমুক হাসপাতালে। আমি ইউটিউবে যেটা দেখেছি, যে এই খবরটি নিয়ে একটু আচ্ছা যদি বিতর্ক থেকে থাকে সেটা আমার জানার দরকার নাই, সত্য না মিথ্যা। তবে আমি মনে করি সত্যিকার অর্থে মেয়েটি যদি ধর্ষিতা হয়, আর যদি প্রেগনেন্ট হয়ে থাকে, কে ধর্ষণ করেছে সে নিশ্চয়ই চেনে, যদি চেনে থাকে তাহলে অবিলম্বে ডিএনএ টেস্ট করে তাকে গ্রেপ্তার করা উচিত। কারণ ইউটিউবে এত খবরের ছড়াছড়ি, কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা আমাদের মতো সিম্পল মানুষ যারা ইউটিউব ফেসবুকের সাথে জড়িত না, যাচাই বাছাই করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো যদি ঘটনা সত্য হয়ে থাকে অবিলম্বে গ্রেপ্তার করা উচিত, আমি একজন নারী হিসেবে এটা আমার একটা মনের প্রত্যাশা। তারপরে চট্টগ্রামে আন্দোলন দমন, একটু মাঝখানে একটু ইনফরমেশনটা দেই, যতদূর জানি শেষ খবর পাওয়া পর্যন্ত যে নারীর কথা বললেন আপনি, তিনি নিজেই মামলা করতে আগ্রহী নন এবং ডিএনএ টেস্ট করতেও আগ্রহী নন। জি আচ্ছা, তো গেল। এখন উনি যেটা বললেন সাদ্দাম, যে চট্টগ্রামে এত বড় ঘটনা ঘটেছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ তো হয়েছে, বিশৃঙ্খলা নেই, জনগণ এখানে ধৈর্য ধারণ করছে। সবচেয়ে বড় কথা, জগদ্দল পাথরের মতো এই পৈশাচিক 15 বছরের অনির্বাচিত দল এবং অনির্বাচিত সরকার, শেখ হাসিনা ওয়াজেদের হাত থেকে রাষ্ট্র, দেশ, জনগণ যে মুক্তি পেয়েছে, সবচেয়ে বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কিন্তু জনগণ, এবং তারাই আসলে ধৈর্য ধারণ করছে। আন্দোলন করার মতো অনেক ঘটনা ঘটছে। আজকে চালের কথা বললাম, আমি নিজে বাজার করি, প্রতি সপ্তাহে শুক্রবারে আমি বাজার করে সাপ্তাহিক বাজার করি। চাল 60 টাকাতে যে চাল, মুখে দেওয়ার মতো চাল না। একটা শাকের আঁটি এতটুকু 10 টাকা। তো আওয়ামী লীগের সময় যদি আমি 10 টাকা শাকের আঁটি খাবো, আর এই সময় যদি আমি শাকের আঁটি 10 টাকা খাবো, তাহলে সিন্ডিকেট যারা, ব্রয়লার মুরগির দাম কি কমেছে? ওই 220 থেকে 30। তারপরে আপনার এই যে পাকিস্তানি মুরগিগুলা ওই 320 থেকে 350 এই পর্যন্তই কিন্তু যাচ্ছে। যে কফি গরমকালে মানুষ খায় না, গরু ছাগল হাঁস মুরগি খায়, দেখা যাচ্ছে 25 থেকে 30 টাকা পার পিস। তো তাহলে দাম মানুষ প্রত্যাশা করে কোথায়? যে তারা সিন্ডিকেট করেছে, তারা লুটপাট করেছে, তারা চুরি চামারি করেছে। এখনকার সরকার ফ্রেশ সরকার, জনগণের প্রত্যাশিত সরকার। তাহলে এখন অন্ততপক্ষে তার চেয়ে তো কিছুটা সয়াবিন তেলের দেখেন কি পরিমাণ বাজার দরের অবস্থা। তো এগুলো তো, ডালের দাম কত, প্রত্যেকটা ডালের কেজি হিসাব করে দেখতে হবে। আমরা প্রতিদিনে সপ্তাহে একদিন বাজার করে যেহেতু আমরা খাই, মাসিক বাজারও আমরা করি, বাজার আমাদের নখদর পড়ে। বাজারটা আসলে খুব অস্থির, এবং মানুষ আবার রোজা আসতেছে, রমজান আসতেছে, এইখানেও কিছু বিচার বিশ্লেষণের ব্যাপার আছে মানুষের। তার মানে আশরাফি পাপিয়া, মানুষের প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে আপনি ফারাক দেখেন। রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, একটু পরে ফিরছি। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে সাদ্দাম হোসেন আছেন, তিনি জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য। আজ নাহিদ ইসলামের বাসায় আপনাদের কোনো মিটিং ছিল সন্ধ্যার সময়? কারণ যাকেই আমরা ফোন দিচ্ছিলাম অতিথি হওয়ার জন্য জাতীয় নাগরিক কমিটির, তারা বলছিলেন কোথাও একটা মিটিং আছে। কেউ একজন বলেছেন, আমরা যদিও কনফার্ম না, যে নাহিদ ইসলামের বাসায় আপনাদের একটা মিটিং হচ্ছে। জি ধন্যবাদ। সত্যিকার অর্থেই নাহিদ ইসলামের বাসায় কোনো মিটিং থাকবার কথা নয় নাগরিক কমিটির।
বাট হ্যাঁ, নাগরিক কমিটির অনেকের সাথেই নাহিদ ইসলামের ব্যক্তিগত যোগাযোগ রয়েছে। সো ব্যক্তিগত সম্পর্কের কারণে হয়তো অনেকেই তার সাথে, যেহেতু দল গঠন হচ্ছে, যাতায়াত করছেন, পরামর্শ নিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, সুতরাং এমনটা না যে দলীয় বা সাংগঠনিক কোনো বৈঠক নাহিদ ইসলামের বাসায় ছিল, সেটা হওয়ার কথা নয়, সেটা তো সরকারি বাসা। তার মানে তিনি যতক্ষণ পদে ছিলেন তখন আপনাদেরকে নানান বিষয়ে উপদেশ দিতেন বা দল গোছানোর কাজটি করতেন? না, দল ঘোষণার কাজটি করতেন এমনটা না। তার কাছে যদি তার ব্যক্তিগত কারণে কেউ যেতেন দলের পক্ষ থেকে, ব্যক্তিগত পরামর্শের প্রয়োজন হলে তার কাছে যেতেন এবং সেটা তিনি করতেন, বা তাকে কোনো বিষয়ে যদি কোনো ধরনের পরামর্শ কেউ দেওয়ার প্রয়োজন মনে করতো তাহলে সে যেত। জি, আগামী বুধবার জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি অনুষ্ঠান করছেন আপনারা, সেখানে আপনাদের দল ঘোষণা করবেন, আমরা এমনটা শুনেছি, সেটা যদি একটু নিশ্চিত করতেন। আপনি যদি শুনে থাকেন তাহলে তো লুকানোর কিছু নাই, সত্যিকার অর্থেই তাই। আমাদের একটা টেন্টেটিভ ডেট আছে বুধবার, বাট নট নেসেসারিলি যে বুধবারেই সেটা হতে হবে। আজকে সেটা সিদ্ধান্ত হবে, সিদ্ধান্তের পর হয়তো আমরা জানাতে পারবো। নাহিদ ইসলাম আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন এবং তিনি ঢুকেছেন তার গাড়িতে পতাকা সহ, বের হয়েছেন পতাকা ছাড়া। তিনি কি প্রধান উপদেষ্টাকে পদত্যাগপত্র দিয়েছেন, এমন কোনো খবর আছে আপনার কাছে? আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে জানতে পারবেন হোপফুলি। সো আমরা আসলে আরেকটু, আমি আপনার কাছ থেকে একটু সময় নিচ্ছি 1 মিনিট। সেটা হচ্ছে আনিস ভাই, উনি আসলে, আমি প্রশ্নের উত্তরগুলো শেষ করে আপনি নিশ্চয়ই উত্তর দিতে পারবেন, আপনাকে সময় দেওয়া হবে যুক্তি খণ্ডন যদি আপনি করতে চান। দলের জন্মই হয়নি এখনো, বুধবার জন্ম হবে, আপনার কথা যেটা মনে হলো, সেই দলের পদ নিয়ে কারাকারি করলেন, সেই খবর গণমাধ্যমের শিরোনাম হলো কয়েকদিন, কে কাকে মোবাইল কিনে দিয়েছে, আশ্রয়ের ব্যবস্থা করেছে, পানি দিয়েছে, এসব প্রকাশ হলো। আপনাদের এই কর্মকাণ্ডে গণ অভ্যুত্থান লজ্জা পেল কিনা? মানে দল করতে গিয়ে ক্রেডিট নিয়ে আপনারা কারাকারি করলেন, কথা ফাঁস করে দিলেন, তাহলে দেশ চালাবেন কি করে? জি, অত্যন্ত ধন্যবাদ। এটা খুব সঙ্গত একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা যারা এর সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে করলে হয়তো আরও অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা তারা দিতে পারতেন। তবে আমার জায়গা থেকে আমি যতটুকু জানি যে কিছুটা ভুল বুঝাবুঝি হয়েছিল একটা পর্যায়ে। একটা মানে গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির একটা রাজনৈতিক দল আসছে, সুতরাং এটি একটি বড় কর্মযজ্ঞ এবং সঙ্গত কারণেই এখানে অনেকে সম্মানিত ফিল করবার একটা চেষ্টা চালাবে। আপনি জানেন যে রাজনৈতিক দলের পদ পদবি সম্মান প্রকাশের একটা, সম্মানের বহিঃপ্রকাশের একটা মানদণ্ড হিসেবে সবার কাছে বিবেচিত হয়। সুতরাং সবাই চাইবে, যেহেতু গণ অভ্যুত্থানে অনেকগুলো পক্ষের অ্যাক্টিভ রোল ছিল, সুতরাং সকল পক্ষই, যারা গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, সকল পক্ষই চাইবে যে এই যে রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলে তার সম্মানটা যাতে নিশ্চিত হয়। সেই জায়গা থেকে অনেকেই হয়তো মাত্রাকে অতিক্রম করে গিয়েছে কিছু কিছু ক্ষেত্রে, আমরা যেটাকে অযাচিত মনে করেছি, এবং পরবর্তীতে এটিকে রিজলভ করার জন্য আমাদের নীতি নির্ধারকরা তাদের সাথে বৈঠক করেছে। এবং এখন দেখছেন সাম্প্রতিক সময়ে আপনার মনে হয় ওই ধরনের আক্রমণাত্মক কোনো ধরনের পোস্ট বা কোনো ধরনের বিতর্ক হয়তো দেখছেন না। জি, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, শুধু বাংলাদেশ না, সারা বিশ্ব জানে আল্লাহ অনুমোদন করেছেন নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে, শুধু একবার আসবে না, আগামী বারও আসবে, বিএনপি পরপর দুইবার ক্ষমতায় আসবে। ক্ষমতায় আসার জন্য আল্লাহ অনুমোদন বিএনপিকে দিয়েছেন, এটা কিভাবে বুঝলেন? এবং কেউ কেউ বলতেন তাদের দলকে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে, আপনারা কি তাদেরকে ফলো করা শুরু করলেন কিনা? না, ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এটা নিয়ে চরম আপত্তি, এবং এটা আল্লাহর শিরক করা হয়, সেটা নিয়ে যেমন আমার আপত্তি আছে। এখানে আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন চাই। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে যে সর্বোচ্চ ভোট পাবে সেই ক্ষমতায় যাবে। আর শামসুজ্জামান দুজু বক্তৃতার পরিবেশে আগে পিছনে কি বলছে, এই মিটিংয়ে তো আমি উপস্থিত ছিলাম না, যার কারণে সেই সম্পর্কে আমি ওইভাবে মন্তব্য করতে পারবো না। তবে বাংলাদেশে যে ভোটের লড়াই, ভোটের অধিকারের লড়াই এবং একটা বস্তুনিষ্ঠ সার্বজনীন সকল দলের অংশগ্রহণ, বিতর্ক ছাড়া একটা নির্বাচন, যেটা মানুষের প্রত্যাশা এই 15 বছরে সর্বত্রই, স্থানীয় নির্বাচন থেকে শুরু করে সংসদ নির্বাচন পর্যন্ত, সেই প্রত্যাশাটা পূরণ যেদিন হবে বাংলাদেশের মানুষের, সেদিনই আমাদের 15 বছরের এই ত্যাগ, তিতিক্ষা, আন্দোলন, অপহরণ, গুম সমস্ত কিছুর একটি সফল জায়গায় যাবে। এবং রাষ্ট্র যখন দেখা যাবে যারা ক্ষমতায় আসবে পূর্বের কোনো প্রকার খারাপ কাজের অনুকরণ করবে না, পুনরাবৃত্তি করবে না, তখন সে আমাদের
প্রত্যাশাটার একটা বাস্তব রূপের দিকে আগাবে। জি, আমাদের সঙ্গে উমামা ফাতেমা অনেক সময় পরে যুক্ত হয়েছেন। উমামা, আমরা আসলে দেশের আইন শৃঙ্খলা, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম। আপনাকে একটু আলোচনাটা পেছনে ফিরে গিয়ে আপনাকে প্রশ্নটা করতে চাই। পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ বলছে গত জানুয়ারিতে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হন 294 জন। এ সময় 171টি চুরি, 71 ডাকাতি, 105 অপহরণ এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে 1440টি। গত বছর একই সময়ে হত্যার শিকার হন 231 জন, ডাকাতি 29, চুরি 141, অপহরণ 43 এবং নারী ও শিশু নিপীড়নের ঘটনা ঘটে 1043টি। গত বছরের জানুয়ারির তুলনায় এবার চুরি, ডাকাতি, খুনাখুনি, অপহরণ ও নারী নিপীড়নের ঘটনা বেড়েছে। বাড়াটা অস্বাভাবিক কিনা নাকি এটাই স্বাভাবিক? আর অভ্যুত্থানের সামনের সারির অংশীজন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি জনসম্পৃক্ত সংকটগুলোকে কম গুরুত্ব দিচ্ছে, কেননা তাদের নিজস্ব একটা ছাত্র সংগঠন হচ্ছে, বা এই দল থেকে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে অন্য একটি রাজনৈতিক দলে গিয়ে মুখপাত্র হবার ব্যস্ততাও আছে? আপনারা কি নিয়ে এত ব্যস্ত? আচ্ছা, আপনি মনে হয় দুটা প্রশ্ন করেছেন, একটা হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর একটা হচ্ছে বৈষম্য বিরোধী পজিশন। জি, প্রথমেই ধন্যবাদ জানাতে চাই। আমার খুবই দেরি হয়ে গেছে এই প্রোগ্রামটিতে যুক্ত হতে, কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছি যে দেশের ধর্ষণের হার বা বলি বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সব কিছুই কিন্তু এক ধরনের অবনতির দিকেই গেছে। তবে এই যে পরিসংখ্যানটি আপনি দেখাচ্ছেন সেটিকে আমি লক্ষণ মনে করি। যেটা যেহেতু বাংলাদেশের যে বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী আছে এবং সেটা কিন্তু শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে কিন্তু তৈরিকৃত। এখন সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বলা হচ্ছিল যে এখানে প্রশাসনকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, পুলিশকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, প্রশাসন, পুলিশ এই সব কিছু আসলে শেখ হাসিনার যে আগের ফ্রেমওয়ার্ক সেই একই ফ্রেমওয়ার্কে ফাংশন করতে যাচ্ছে। যেহেতু সরকার সেটাতে সাহায্য করছিল না, সেই কারণে এই ফ্রেমওয়ার্কটাও সরকারের প্রতি যথেষ্ট পরিমাণে সাহায্য বা সহযোগিতামূলক আচরণ করেনি, যেটার এখনো পর্যন্ত কিন্তু সেটার ধারাবাহিকতাই আমরা প্রতিটা ক্ষেত্রে দেখছি। ধরেন আমি আজকে একটা কেস এরকম ডিল করলাম, সেটা আমি আপনাকে বলতে পারি। ধরেন দিনাজপুরে এরকম একটা ঘটনা যে একটা ছাত্রকে কোপানো হয়েছে এবং তার ফ্যামিলি মামলা করতে চাচ্ছে এই কোপানোর ঘটনাকে কেন্দ্র করে, কিন্তু কোনোভাবেই মামলা দিতে পারছে না। এবং যতবারই থানায় গিয়েছে, থানায় ওসি যেটা বললো যে এখানে সে চাচ্ছে যে যারা কুপিয়েছে তাদের সাথে একটা সমঝোতা করিয়ে দিতে, যেহেতু ওসির সাথে যারা কুপিয়েছে তাদের একটা বোঝাপড়া হয়ে গেছে। তো এই ধরনের ঘটনা অহরহ এবং বারবার আমাদের কানে আসতে থাকে এবং সেটা আমি রিকোয়েস্ট করছিল, আপু আপনি যেহেতু আছেন আপনি অন্তত দেখেন মামলাটা যাতে নেয়, কারণ আমি টাকার বিনিময়ে তো আমার ভাইয়ের হাত চলে যেতে নিছিল, আমি কিভাবে করে আমার টাকার বিনিময়ে আমার ভাইকে স্যাক্রিফাইস করতে পারি, আমিও চাচ্ছি এটার একটা আইনি সুরাহা। তো এরকম যখন একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি হয় যেখানে পুরো একটা আইন শৃঙ্খলা বাহিনী জনগণকে সার্ভ করার পরিবর্তে কিভাবে করে একটা প্রশ্ন আমি করতে চাই উমামা, সরি আপনাকে একটু থামাচ্ছি, একটা প্রশ্ন আমি করতে চাই। তার মানে আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, আপনি নিশ্চয়ই জানেন আজকে বিভিন্ন জায়গায় কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে সন্তোষজনক না এবং তারা এমনকি তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন। ইডেন কলেজের শিক্ষার্থীরা বলেছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগেই ভালো ছিল, তারা এটা বলেও ফেলেছেন। তার মানে যখন সাধারণ শিক্ষার্থীরা পথে প্রতিবাদ করছে, আপনারা তাদের পাশে সেই প্রতিবাদে না থেকে আপনারা 1-to-1 প্রবলেম সলভ করছেন না। বিষয়টা এত ইজিলি দেখার আসলে সুযোগ নাই। আপনি আর মনে হইতে পারে যেখানে 1-to-1 প্রবলেম সলভ হচ্ছে, এটা তো আমি একটা উদাহরণ দিলাম যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে কি অবস্থা। এখন ওই ছেলেটাকে যেহেতু আমার ইমিডিয়েটলি একটা সলিউশন দিতে হচ্ছে, সেই জায়গা থেকে আমি তাকে একটা হেল্প করার একটা প্রতিশ্রুতি দেওয়া। বাট আদার দেন দ্যাট আপনি যদি দেশের হাজার হাজার কেস দেখেন, এগুলো তো একটা ওভারঅল আইন শৃঙ্খলা পরিস্থিতি বা একটা সিস্টেমের অংশ। এখন সিস্টেমটাকে চেঞ্জ না করলে তো এই ধরনের ঘটনা অনবরত ঘটতে থাকবে। এখন ছাত্ররা যে আজকে মাঠে নেমেছে, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আমি নিজেও কিন্তু গত কয়েকদিন ধরে এগুলো নিয়ে কথা বলে যাচ্ছি যে কিভাবে ধর্ষণের হার বাড়ছে। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগুলো নিয়ে প্রোগ্রাম হয়েছে এবং রিসেন্টলি যেটা কুয়েটে যখন মারামারি হয়েছিল তখনও কিন্তু আমরা সেটা নিয়ে প্রতিবাদ করেছি এবং পরবর্তীতে হচ্ছে সিলেটের এমসি কলেজে ঘটনাটাকে প্রতিবাদ করেছি। জাতীয় নাগরিক কমিটির যারা আছে তারা কিন্তু এগুলো নিয়ে কথা বলেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আমরা যারা অংশীদার আছি আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলে যাচ্ছি। এখন
আপনি যেটা বলছেন যে এখানে রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া কি এই প্রতিবাদ বা এটাকে ব্যাহত করছে কিনা, আমার যেটা এখানে অভিমত সেটা হচ্ছে যেহেতু এখানে বাংলাদেশের ছাত্রদের একটা বিশাল ক্লাস্টার্ড অংশ এখানে অভ্যুত্থানে অংশ নিয়েছিল, সেই অংশটাকে নিয়ে যেহেতু রাজনৈতিক দল গঠনের একটা সিদ্ধান্ত হয়েছে, সেটাকে কেন্দ্র করে হয়তো গুছিয়ে আনার একটা চেষ্টা চলছে। এই গুছিয়ে আনার চেষ্টাকে আমি কোনোভাবে খারাপভাবে দেখি না, কারণ বাংলাদেশের বর্তমান যে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখছি সেটা অতি এই সময় এসে খারাপ হয়েছে বিষয়টা আমার কাছে এরকম মনে হয়নি। গত 6 মাস ধরে আমরা এই একই পরিস্থিতি মোকাবেলা করে যাচ্ছি, বরং আমাদের সবার যেটা দরকার একটু সুসংহত হয়ে সামনে আসা। আর বিশেষ করে এখানে আমাদের বলতে হবে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কথা আমরা বারবার বলছি, যেভাবে করে তাদের আসলে এখানে বিচার করার কথা, যেভাবে করে তাদের আসলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলার কথা, বারবার জনগণকে আপডেট করার কথা, সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে করা হচ্ছে না। সেটা ভুক্তভোগী কিন্তু আমরা সবাই। এখন ছাত্ররা কিন্তু তাদের জায়গা থেকে এই দাবিগুলো নিয়ে এসেছে, এবং যারা দাবিগুলো নিয়ে এসেছে তাদের মধ্যে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সমন্বয়করা উপস্থিত আছেন। আজকে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যখন মানববন্ধন করেছেন সেখানে আমাদের সমন্বয়করা উপস্থিত ছিলেন, এবং তারাই অনেক ক্ষেত্রে এগুলো অর্গানাইজ করেছে। তো এটাকে বিচ্ছিন্নভাবে দেখার আসলে বিচ্ছিন্নভাবে দেখার সুযোগ নেই। জি 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 উমামা ফাতেমা, জি উত্তর পরিষ্কার। জি উত্তর পরিষ্কার। আনিস আলমগীর, নাগরিক কমিটি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চায়, অন্যদিকে জীবন থাকতে কোনো স্থানীয় সরকার নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশাক হোসেন। তিনি বলেছেন, অন্তত ঢাকার প্রাণকেন্দ্র দক্ষিণ ঢাকায় আমার সঙ্গে যুদ্ধ করে আমাকে কবরে পাঠিয়ে তারপর করতে পারলে করবেন। তিনি লিখেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনি লিখেছেন যে স্থানীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিজস্ব পরিকল্পনা থাকতে পারে, হতে পারে এর মাধ্যমে ছোট দল নতুন দল তাদের পাল্লা ভারী করার একটা সুপ্ত প্রয়াস চালাবে, অন্য কোনো পক্ষেরও এজেন্ডা থাকতে পারে। সামনের দিনগুলোতে এই যে বিরোধ জাতীয় নাগরিক কমিটি কিংবা জামাতি ইসলামীও আগে চায় স্থানীয় সরকার নির্বাচন, এই বিরোধ কবর পর্যন্ত যাবে কিনা? যেতে পারে, কারণ ইশাক যে বক্তব্য রাখলো তার মধ্যে কিন্তু কিছু সত্যতা আছে। আজকের পত্রিকায় দেখেন, আজকে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে, আরও কয়েকটা পত্রিকাতে আছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের যে রিপোর্ট, সেটা যদি দেখেন তাহলে দেখবেন যে এটা তো উলট পালট করে দেওয়ার একটা প্রচেষ্টা। আগে ইউনিয়ন পরিষদ, তারপরে পৌরসভাগুলো, সিটি কর্পোরেশন, উপজেলা, এখানে ভোট হতো প্রত্যক্ষ ভোটে, আপনি নির্বাচন করবেন আপনার নির্বাচিত প্রতিনিধিকে। এখন সেখানে বলা হচ্ছে, এরা প্রস্তাব দিচ্ছে এই ভোটগুলো হবে মেম্বার এবং কাউন্সিলরদের দ্বারা। মনে করেন একটা ইউনিয়নে 12টা কি 13টা যে আছে তাদেরকে আপনি ভোট দেবেন, তারা তাদের মধ্য থেকে একজনকে নির্বাচন করবেন। আমি তো চেয়ারম্যানের জন্য যদুয়ার মধুকে ভোট দেবো না, আমি দিই নাই তো। আপনি যদুয়ার মধুকে আমি মেম্বার হিসেবে ভোট দিয়েছি, আপনি তাকে চেয়ারম্যান বানাবেন কি করে? আর আমার মৌলিক অধিকার কোথায় এখানে? আমি তো সরাসরি ভোট, আমেরিকার মতো দেশেও যেখানে সরাসরি ভোট দেওয়া হয় স্থানীয় সরকারে, সারা ওয়ার্ল্ডে যেখানে হয়, সেখানে বেসিক গণতন্ত্র কেন আসবে? আইয়ুব খান স্টাইল কেন এখানে আসবে? আবার উল্টা করে যে জিনিসটা দরকার নাই, যে কাউন্সিলররা বা চেয়ারম্যানরা একসঙ্গে ভোট দিয়ে বানায় জেলা পরিষদের চেয়ারম্যান, সেটাকে বলতেছে সরাসরি ভোট দেওয়ার জন্য। ও জেলা পরিষদের চেয়ারম্যান কে? তার তো আমি চিনিই না, সে আমার কি কাজে আসে? সে আমার সাথে তার কোনো সংযোগই নেই। আমার সাথে সংযোগ আমার চেয়ারম্যানের, আমার সাথে সংযোগ আমার মেয়রের, কাউন্সিলরের। আমি কেন সেগুলো এই জায়গায় কেন আমি যাই উল্টো করে ভোট দেব? তাতে করে ইশরাক যেটা বলছে যে এই যে একটা পরিকল্পনা হয়তো এই সরকারের থাকতে পারে যে এটাতে কি হবে। মনে করেন এটা এই স্টাইলটা আপনি যদি খেয়াল করে রাখেন, আওয়ামী লীগ যে ইলেকশন করেছিল, যে ভোটারবিহীন ইলেকশন, সেখানে যে স্থানীয় সরকার নির্বাচন করেছিল তার আগে কিন্তু তারা এরকমই একটা করেছিল। সেটা কীরকম? বিএনপি ইলেকশনে নাই, জামাত বা আদার্সও নাই, এবং দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে। তারা তাদের একজন প্রার্থী নির্বাচন করবেন আগে, সেটা কাউন্সিলররা ভোট দেয়। আমার নিজের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে আমি বলছি, দলীয় কাউন্সিলররা ভোট দিয়ে একজনকে বানাচ্ছে। এই কাউন্সিলরগুলোকে আপনার ওইটা দলীয় পর্যায়ে আছে, যারা কাউন্সিলর হবে, দ্যাটস গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু কাকে ভোট দেবে সেটা নির্ধারণ করে দিয়েছে এমপি সাহেব। সেটা নির্ধারণ করছে টাকা, যে টাকা দিয়ে যে কিনতে পারবে। মনে করেন আপনার এই 30 জন কাউন্সিলর, এই 30 জনকে যে কিনতে পারবে এবং এমপি সাহেব যাকে বলে দেবে তাকে ভোট দিচ্ছে। এখন সেই প্রক্রিয়াটা কিভাবে হবে? এখানে যে কিংস পার্টি বানানোর যে পরিকল্পনা যদি সরকারের থেকে থাকে, তাহলে তারা বলে দেবে, প্রশাসনকে বলে দেবে আমরা অমুককে চয়েস করছি। কিংবা জামাত যদি চিন্তা করে যে আমরা 14 জনের মধ্যে আমাদের একজন হলে এটা হয়, বাকিদেরকে আমরা কিনে বলবো যে ওকে বানিয়ে দাও,
এই প্রক্রিয়াটা হতে পারে এবং সেটা ভীষণভাবে যে রাজনৈতিক দলগুলোকে ক্ষতিগ্রস্ত করবে বা সরকারের একটা ইল মোটিভ থাকবে তা নয়, শুধু জনগণের একটা অধিকারকে হরণ করা হবে। জনগণ যেখানে প্রত্যক্ষ ভোটে ইভেন রাষ্ট্রপতি নির্বাচন চাচ্ছে, সেই জায়গায় স্থানীয় সরকার নির্বাচন যদি এই পদ্ধতিতে যায় তাহলে খুবই খুবই ভালো, সামনের দিনগুলো আপনি আসলে আরো বিরোধের আশঙ্কা দেখছেন। সাদ্দাম হোসেন, আপনি আনিস আলমগীরের কথার যুক্তি খণ্ডন করতে চাচ্ছিলেন, সেটা করবেন নিশ্চয়ই। আমার প্রশ্নের যদি ছোট করে উত্তর দেন, সময় পাবেন অবশ্যই। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেছেন, এ মাসে নতুন দলের আনুষ্ঠানিক ঘোষণা, যারা ক্ষমতায় যাবে বলে ধরে নিয়েছে তারা দিবাস্বপ্নে আছে। বড় দলকে পাশ কাটিয়ে শ্রীলঙ্কার মতো নতুন দল রাষ্ট্র ক্ষমতায় যাবে। আচ্ছা, আপনারা এত কনফিডেন্স কোত্থেকে পাচ্ছেন? মানে আপনাদের দলে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যোগ দেওয়ার কথা শোনা যায়, কনফিডেন্সের উৎস কি তাহলে? দেখেন, একটা রাজনৈতিক দল আমরা গঠন করতে যাচ্ছি, সুতরাং আমরা তো অবশ্যই আশা করি, যেহেতু আমরা জনগণকে সাথে নিয়ে রাজনৈতিক দল করতে যাচ্ছি এবং এই গণ অভ্যুত্থান 16 বছর 15.5 বছর 16 বছর একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট, বাংলাদেশের ইতিহাসের সবচাইতে ফ্যাসিস্ট একটা সরকারকে যারা পতন করেছে, সেই শক্তিটাকে নিয়ে যখন আমরা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছি, সেই দলের অবশ্যই চাওয়া থাকবে যে তারা ক্ষমতায় যাবে এবং আশা থাকবে তাদেরকে জনগণ ভোট দিবে। তো আপারাও ছিলেন, পাপিয়া আপারা ছিলেন, সবগুলো দল ছিল, জনতা ছিল, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রবাসী, সবাই ছিল, বাট নেতৃত্ব দিয়েছি আমরা, নেতৃত্ব দিয়েছে এই শক্তিটা, যেই শক্তিটা একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে। সুতরাং স্বাভাবিকভাবেই তাদের আশা থাকবে, তাদের প্রত্যাশা থাকবে যে তাদেরকেই জনগণ ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। সুতরাং এখানে আমি আসলে কোনো ধরনের অস্বাভাবিকতা তো দেখছি না। আপনি কিভাবে দেখছেন আমি জানি না। একই সাথে আমি আসলে সাখাওয়াত ভাইয়ের দুটা বিষয় একটু রেসপন্স করতে চাই। উনি আসলে তার আগের অংশে তিনি বলেছেন যে জি তিনি আনিস ভাই আগের তার আগের বক্তব্যে তিনি বলেছেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে অপসারণ নাকি বোঝায় যে আমাদের বিরুদ্ধে কেউ কথা বললেই আমরা তাকে অপসারণ করব বা আমরা তার অপসারণ চাইব। এটি অ্যাবসলিউটলি মানে আনট্রু একটা কথা তিনি বলেছেন। কারণ কি? কারণ হচ্ছে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে কেন অপসারণ করা হয়েছে বা কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বা কেনই বা আমরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছি, তিনি ফ্যাসিস্ট, এই পতিত ফ্যাসিস্ট সরকারকে আবার বাংলাদেশে রাজনীতি করবার প্রকাশ্যে আমন্ত্রণ জানাচ্ছেন। ওই ধরনের একটা পরিস্থিতি আমরা না, শুধু আনিস ভাই নিজেও মানতে পারবেন কিনা আমি জানি না, পাপিয়া আপা নিজেও এটা মানতে পারবেন কিনা আমি জানি না। যেই জনগণ তাদেরকে ক্ষমতাচ্যুত করতে 2-2.5 হাজার মানুষের জীবন দিতে দেখেছে, তারা এটাকে অ্যালাউ করবেন কিনা আমি জানি না। সুতরাং উনি আসলে আনট্রু একটা স্টেটমেন্ট দিয়েছে, যেটার আমি প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তিনি আসলে বলার চেষ্টা করছেন যে এই বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা নাকি হচ্ছে আমাদের পক্ষের স্বরাষ্ট্র উপদেষ্টাকে, কিন্তু আপনি জানেন যে আমরাই কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ নিয়ে কথা বলেছি বারবার। সুতরাং এই স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যকলাপে যে আমরা নিজেরাও সন্তুষ্ট না, আমরা কিন্তু বারবার আমি জাস্ট 30 সেকেন্ড আমি স্থানীয় সরকার নির্বাচন নিয়ে একটু রেসপন্স না করলেই নয়। স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে আমাদের পজিশন হচ্ছে আমরা আগে স্থানীয় সরকার নির্বাচন চাই, পরে জাতীয় নির্বাচন চাই। শুধু আমরা না, বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে ভাইব্রেন্ট পলিটিক্যাল পার্টি আপনি কাকে বলবেন? জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অধিকার পরিষদ। এর বাইরে আরো ছোট ছোট কিছু দল রয়েছে। এর মধ্যে সিগনিফিকেন্ট যে দলগুলো, জামাতের কথা বলেন, ইসলামী আন্দোলনের কথা বলেন, নাগরিক কমিটি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কথা বলেন, এরা কিন্তু সবাই চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচনটা আগে হোক। বিএনপি এককভাবে এবং তার ছোট ছোট কিছু গোত্র দলকে নিয়ে তারা বলছে যে জাতীয় নির্বাচন আগে হবে, তারপর তারা যদি ক্ষমতায় আসে তাহলে তাদের নেতৃত্বে স্থানীয় সরকার হবে। আমি আমার সাংবাদিকতার অভিজ্ঞতায় যতটুকু বুঝি, ভোটের হিসাব যদি করেন, বিএনপি একা যে পরিমাণ জনপ্রতিনিধিত্ব করে, আপনারা সকলে মিলে করেন কিনা সেটা সময় থাকলে নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইতাম। খুব ছোট করে একটা প্রশ্নের উত্তর দিবেন, একদমই সময় নেই আসলে। ছাত্রলীগের পথ অনুসরণ করে সন্ত্রাসী কায়দায় বিভিন্ন ক্যাম্পাসে দখলদারিত্ব চালাচ্ছে ছাত্রদল, এমন অভিযোগ করেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, শিক্ষার্থীরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে, এটা সহ্য করতে না পেরে শিবিরের সঙ্গে বিরূপ আচরণ করছে সংগঠনটি। আজকে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে এসব কথা বলা হয়। অন্যদিকে মধুর ক্যান্টিনে ছাত্র শিবিরের সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রদল জানিয়েছে মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করে। মধুর ক্যান্টিনে শিবিরের উপস্থিতি নিয়ে আপনাদের অবস্থান কি?
ধন্যবাদ। এখানে যে কথাটি বলা হচ্ছে যে শিবির ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে, মানে ক্যাম্পাসে স্টুডেন্টরা ছাত্রদলকে প্রত্যাখ্যান করেছে, বিষয়টা কিন্তু এরকম না। ক্যাম্পাসে স্টুডেন্টরা কিন্তু একই ছাত্রলীগীয় কায়দায় পুনরায় ছাত্র রাজনীতি চায় না, এটা ছাত্রদের সিদ্ধান্ত, এবং সেটার প্রতিফলন কিন্তু তারা দেখতে পাচ্ছে নানানভাবে ছাত্রদলের মধ্যে, যার কারণে ছাত্রদলের জনপ্রিয়তাটা আসলে সাধারণ ছাত্রদের মধ্যে অনেকখানি কম। এবং আমি যখন কথা বলেছি, আমি বারবার কিন্তু এই কথাটা বলার চেষ্টা করেছি যে ছাত্রদলের আসলে উপলব্ধি করতে হবে যে তারা যে ফর্মেটে আগের পলিটিক্সটা করতে যাচ্ছে সেটা সাধারণ ছাত্ররা এরকম রক্ত জীবন দেওয়ার পরে কখনোই আর অ্যাকসেপ্ট করবে না, বরং যেটা হবে সময়ের সাথে তারা আসলে জনপ্রিয়তা হারাবে। তো আমাদের যেটা করতে হবে, ক্যাম্পাসের মধ্যে ছাত্র রাজনীতি নতুন কি ধরনের ফরম্যাট আমরা আনতে পারি সেটা নিয়ে আমাদের হয়তো কথা বলা যেতে পারে। সাধারণ ছাত্রদের মধ্যে একটা জনপ্রিয় দাবি হচ্ছে তারা রেজু ভিত্তিক সকল ধরনের ছাত্র রাজনীতি বন্ধ চায়। তো আমরা তো এই প্রসঙ্গগুলোকে অ্যাড্রেস করি না, আমরা এড়িয়ে গিয়ে কমপ্লিটলি এখন আসছে শিবির আর ছাত্রদল, আগামী কাল হয়তো অন্য কোনো ছাত্র সংগঠন, ছাত্রদল, শিবির এদের মধ্যে ক্ল্যাশ হিসেবে দেখানো হবে। ক্যাম্পাসের সমস্যাটা আসলে দলীয় ক্ল্যাশ না, ক্যাম্পাসের সমস্যাটা হচ্ছে ছাত্র রাজনীতি ইটসেলফ। এখন আজকে মধুতে যে ছাত্র শিবিরের অবস্থান, আমরা কি আগের দিনে সেই ছাত্র রাজনীতি ফরম্যাটে ফিরে যাব যেটা হচ্ছে যে ছাত্রলীগ চর্চা করার চেষ্টা করেছে, এর আগে চর্চা করার চেষ্টা করেছে? মধু কেন্দ্রিকে হয়তো এক ধরনের পলিটিক্সের হাত বাড়ানোর চেষ্টা হচ্ছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো যেটা দরকার ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ফরম্যাটটা আসলে কি হবে সেটা প্রশাসন কর্তৃক একটা ডিসিশনের মধ্যে আসা এবং সাধারণ ছাত্রদের কনসেনসাস নিয়ে এখানে একটা প্রপার ফরম্যাট দাঁড় করানো, সেটা না হয়ে এখানে মধুর ক্যান্টিন ছাত্র শিবির বসবে, সেটা নিয়ে ছাত্রদল বিবৃতি দিবে, এটা আসলে এগুলো নিয়ে মন্তব্য করার আলাদা করে কিছু নাই। আমি যেটা বলতে চাই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ফরম্যাটে ছাত্র রাজনীতি হচ্ছে সেটার একটা সিরিয়াস সংস্কার দরকার। জি, আশরাফি পাপিয়া, কুয়েট শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় বিএনপি ও যুবদলের 4 নেতাকর্মীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। কুয়েটে যা হয়েছে তার মানে তার দায় আপনাদের ভ্রাতৃপ্রতিম যে সংগঠনটি তার কাঁধেই তো তাহলে গেল। এখানে আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে যেটা বলেছে সাদ্দাম, যে গণ অভ্যুত্থানের এই প্রথম একটা নতুন একটা সংগঠন তৈরি হলো, ফ্যাসিস্ট বিরোধী সংগঠন। বাংলাদেশে 15 বছর ত্যাগ বলেন, তিতিক্ষা বলেন, অপহরণ বলেন, গুলিবিদ্ধ বলেন, গুপ্ত হত্যার সম্মুখীন বলেন, এখন পর্যন্ত লাশ খুঁজে পাওয়া যায়নি, কার ইলিয়াস আলীর মৃত্যুর তারিখ কবে, চৌধুরী আলম বেঁচে আছে না মারা গেছে এগুলো আমরা এখনও জানি না। অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে 5ই জানুয়ারি 2014 আন্দোলন করতে যে জনি যেভাবে লাশ তার গর্ভবতী স্ত্রী পেল, এগুলো বাংলাদেশের নিত্যদিনের ঘটনা ছিল। অনেক ফ্যাসিবাদী আন্দোলনের অনেক সংগঠনের ভিতরে নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে, সেটা হচ্ছে যার নেতা সাদ্দাম। এই জন্য বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, কিন্তু অতি আবেগপ্রবণ হয়ে গেলে রাজনৈতিক সংগঠনের নেতৃত্ব দেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এখানে যেমন একটা প্রসঙ্গ সে উল্লেখ করবো যে আমরা ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছি, আর ওনারা ক্ষমতা যাওয়ার জন্য জেগে জেগে স্বপ্ন দেখছে। এটা আমি কাউন্টার দিলে জিনিসটা ওর মতোই ভাষাটা আবার হয়ে যাবে, কিন্তু এখানে স্বপ্ন দেখার বিষয় না। কুয়েটের যেটা ব্যাপার, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমি ছাত্রী ছিলাম, আমি ইসলামিক ছাত্র শিবিরের তাণ্ডব, রক্কাটা, নতুন তপন, বিশ্বজিৎ, রাজশাহী মেডিকেলের রতন, এগুলোকে যেভাবে হত্যা করেছে নির্বিচারে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কুয়েটের আশেপাশের যে এলাকাগুলি, কাটাখালী, বিনোদপুর, তারপরে হচ্ছে কাজলা, এগুলোতে তারা এই যে সাত্তার নামে তখন এক বিভৎস এক ছেলে ছিল যে রিকশার মেয়েকে বিয়ে করে ওখানে তারা আধিপত্যবাদ করেছে, এবং ক্যাম্পাসের বাইরে বাসে করে যদি আমরা যেতাম তাদের সন্ত্রাসীদের দ্বারা আমরা আক্রান্ত হতাম। রিমুকে যেভাবে চোখের সামনে হত্যা করেছে, এইগুলো আমাদের চোখে দেখা। এখন কুয়েটের ছাত্রদলকে হত্যা করছে, শহরের ছাত্রদল কেন আসবে, এইটা নিয়ে আপত্তি তোলা হয়েছে। আমি তো দেখেছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যারা মারামারি হয়েছে, খুলনা বিএল কলেজ থেকে শুরু করে রংপুরের কারমাইকেল, চট্টগ্রাম মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম কলেজের ছাত্রদেরকে নিয়ে এসে ওই বিশ্ববিদ্যালয় মসজিদে কোরআন চেয়ে শপথ করে যে বাঁচলে গাজী মরলে শহীদ, এই শপথ নিয়ে তারা মানুষকে হত্যার আন্দোলনে তারা তখন ঝাঁপিয়ে পড়েছে। জি, আশরাফি পাপিয়া, রাজনীতির আলোচনার শেষ নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার আবারও দেখা হবে, সাথেই থাকবেন।